আসসালামু আলাইকুম। তাসরিমা নাহিদ আমন্ত্রণ জানাচ্ছি এনটিভির রাতের খবরে। ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন, জানাবো পুরো খবর। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা অপরিবর্তিত রয়েছে জানিয়ে তার ব্যক্তিগত চিকিৎসক ডক্টর এজেডএম জাহিদ হোসেন জানিয়েছেন, বিশেষজ্ঞ চিকিৎসকদের মেডিকেল বোর্ড সিগন্যাল দিলেই তাকে উন্নত চিকিৎসার জন্য দেশের বাইরে নেওয়া হতে পারে। অন্যদিকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানিয়েছেন, বিদেশে নেবার মতো শারীরিক পরিস্থিতি এই মুহূর্তে নেই বেগম জিয়ার। হাসান মাহমুদ জানাচ্ছেন বিস্তারিত। উদ্বেগ, উৎকণ্ঠা আর অজানা আতঙ্ক নিয়ে রাজধানীর এভারকেয়ার হাসপাতালের সামনে দিনভর অপেক্ষা বিএনপি নেতাকর্মী আর উৎসুক জনসাধারণের। ভেতরে নিবিড় পরিচর্যা কেন্দ্রে চিকিৎসাধীন বেগম খালেদা জিয়া। সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার শারীরিক অবস্থা নিয়ে ছড়িয়ে পড়ে নানা গুজবও। তবে তার ব্যক্তিগত চিকিৎসক প্রফেসর ডাক্তার এজেডএম জাহিদ হোসেন সাংবাদিকদের জানিয়েছেন, বেগম জিয়া নিবিড় পর্যবেক্ষণে চিকিৎসাধীন রয়েছেন। দেশ বিদেশের বিশেষজ্ঞ চিকিৎসকরা যুক্ত রয়েছেন তার এই চিকিৎসার সাথে। এই দেশি বিদেশি চিকিৎসকদের সমন্বয়ে গঠিত এই মেডিকেল বোর্ড এই ওনাকে দেশের বাইরে নিয়ে যাওয়া ব্যাপারে কোনো ধরনের পরামর্শ দিবেন আপনাদের মাধ্যমে। আমরা তখন সবাইকে আমরা জানাবো। ওনার অবস্থা গত 3 দিন 27, 28, আজকে 29 তারিখ, আলহামদুলিল্লাহ ওনার অবস্থা একই পর্যায়ে আছে এবং এটাকে আমরা ডাক্তারি ভাষায় যদি বলি, অর্থাৎ শি ইজ মেনটেইনিং দি ট্রিটমেন্ট, অর্থাৎ চিকিৎসকরা যে চিকিৎসা দিচ্ছে এই চিকিৎসা উনি গ্রহণ করতে পারছেন। কাজে এই চিকিৎসা যাতে উনি গ্রহণ করে সুস্থ হয়ে যেতে পারেন সেই জন্য আপনারা সবাই দোয়া করবেন। এদিকে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে সংবাদ সম্মেলনে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানান, বেগম জিয়ার জন্য গঠিত মেডিকেল বোর্ড তার উন্নত চিকিৎসার জন্য বিদেশে নেওয়া প্রয়োজন বলে জানিয়েছে। তবে এই মুহূর্তে নেয়ার মতো শারীরিক অবস্থা বেগম জিয়ার নেই। গণতন্ত্রের মাতা দেশনেত্রী বেগম খালেদা জিয়া, তাকে বিদেশে নেওয়া প্রয়োজন, কিন্তু তার এখন যে শারীরিক অবস্থা সে অবস্থায় তাকে বিদেশে নেওয়ার মতো কোনো শারীরিক অবস্থা নেই। শারীরিক অবস্থা আল্লাহর অশেষ রহমতে যদি স্টেবল হয় তখন চিন্তা করে দেখা হবে যে তাকে বিদেশে নেওয়া সম্ভব হবে কিনা। একই সংবাদ সম্মেলনে 55তম বিজয় দিবস উপলক্ষে ডিসেম্বর মাস জুড়ে বিএনপির কর্মসূচিও ঘোষণা করেন মির্জা ফখরুল। হাসান মাহমুদ, এনটিভি নিউজ, ঢাকা। দর্শক, রাজধানীর এভারকেয়ার হাসপাতালের সামনে থেকে সরাসরি আমাদের সাথে যুক্ত হচ্ছেন স্টাফ করেসপন্ডেন্ট নূর হোসেন। নূর, মির্জা ফখরুল ইসলাম আলমগীর এরই মধ্যে জানিয়েছেন যে তার শারীরিক অবস্থা এমন নেই যে বেগম জিয়ার যে তাকে উন্নত চিকিৎসার জন্য দেশের বাইরে নেওয়া যায়। আপনি তো তথ্য সংগ্রহ করছেন, আপনার কাছে সর্বশেষ কি তথ্য আছে? তাসরিমা, এখানে কিছুক্ষণ আগে বেগম খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ডাক্তার এজেডএম জাহিদ হোসেন গণমাধ্যম কর্মীদের সঙ্গে কথা বলেছেন। সে সময় আমরা আসলে বেগম খালেদা জিয়ার সার্বিক এবং সবশেষ অবস্থা কি সেটি জানতে চেয়েছিলাম খুব জোরালোভাবেই। তিনি যেমনটি জানিয়েছেন, বেগম খালেদা জিয়া গত 3 দিন ধরে স্থিতিশীল অবস্থায় রয়েছেন। অর্থাৎ এর আগে খুব বেশি সংকটাপন্ন পরিস্থিতি তৈরি হয়েছিল, তার থেকে কিছুটা ভালো, তবে সেটিও একেবারে আশঙ্কামুক্ত সেরকম নয়। তবে স্থিতিশীল অবস্থায় রয়েছে, এটির মানে তিনি যেমনটি বলেছেন যে এখন এই মুহূর্তে বেগম খালেদা জিয়া চিকিৎসকদের যে চিকিৎসা সেটি নিতে পারছেন, তার চিকিৎসা চলছে এবং তিনি নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন। বেগম খালেদা জিয়া চিকিৎসার জন্য ডক্টর এজেডএম জাহিদ হোসেন আমাদেরকে যেমনটি জানিয়েছেন, সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হসপিটাল এবং লন্ডন ক্লিনিক, যেটিতে গত এই বছরের জানুয়ারি মাসে গিয়ে তিনি চিকিৎসা গ্রহণ করেছেন, এবং জন হপকিন্স বিশ্ববিদ্যালয়ের চিকিৎসক বিশেষজ্ঞ চিকিৎসক যারা রয়েছেন, যারা দীর্ঘদিন ধরে বেগম খালেদা জিয়া চিকিৎসা সেবা দিচ্ছেন, তার যে এই 3টি হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসকদের সমন্বয়ে এবং বাংলাদেশি যারা চিকিৎসক রয়েছেন তাদের সমন্বয় সহ আরও কয়েকটি দেশের বিশেষজ্ঞ চিকিৎসকদের সমন্বয়ে বেগম খালেদা জিয়া চিকিৎসার জন্য মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে। সেই মেডিকেল বোর্ডের অধীনে তিনি তত্ত্বাবধানে রয়েছেন এবং মেডিকেল বোর্ড থেকে যদি বলা হয় বেগম খালেদা জিয়াকে বিদেশে নিতে হবে উন্নত চিকিৎসার জন্য, এবং যদি বেগম খালেদা জিয়ার শারীরিক যে অবস্থা সেটি বিদেশে নেয়ার মতো পর্যায়ে পৌঁছায়, উন্নতি যদি আরেকটু ঘটে এবং তিনি যদি বিদেশে যেতে পারেন এবং একই সঙ্গে মেডিকেল বোর্ড যদি সে সিদ্ধান্ত দেয়, সেক্ষেত্রে তাকে দেশের বাইরে নিয়ে যাওয়া হবে এবং বিদেশে উন্নত চিকিৎসার
চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হবে, চিকিৎসা দেওয়া হবে। এই মুহূর্তে বেগম খালেদা জিয়ার এখানকার যে হাসপাতালটি রয়েছে, হাসপাতালের সামনে বিএনপির যারা কর্মী সমর্থক রয়েছেন, বেগম খালেদা জিয়ার ভক্তরা যারা রয়েছেন এবং অন্যান্য যে রাজনৈতিক দলগুলো রয়েছে, তাদের যে নেতা রয়েছেন, তারা সবাই আসছেন, তারা উদ্বেগ প্রকাশ করছেন এবং একই সঙ্গে বেগম খালেদা জিয়ার জন্য তারা দোয়া করছেন। তবে বিএনপির পক্ষ থেকে, বিএনপির শীর্ষ নেতাদের পক্ষ থেকে, হাসপাতালের পক্ষ থেকে, চিকিৎসকদের পক্ষ থেকে বারবার বলা হচ্ছে যাতে কেউ হাসপাতালের সামনে এসে ভিড় না করেন এবং হাসপাতালে না আসেন। সেটি বেগম খালেদা জিয়া চিকিৎসার জন্য বরং তুলনামূলকভাবে ভালো হবে। তাসরিমা। দর্শক, শুনছিলাম বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের সবশেষ খবর। দিনভর রাজধানীর এভারকেয়ার হাসপাতালে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার খোঁজ নিতে ভিড় করেন বিএনপি ছাড়াও বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। পরে তারা জানান দেশের অভিভাবক হিসেবে বেগম খালেদা জিয়ার সুস্থ হয়ে ওঠা জরুরি। এদিকে মায়ের সার্বক্ষণিক খোঁজ রাখছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ইফতেখার রেজার রিপোর্ট। 23 নভেম্বর হঠাৎই শ্বাসকষ্ট নিয়ে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি হন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। তারপর গেল 6 দিনে বিভিন্ন সময় তার শারীরিক অবস্থার কখনো উন্নতি, কখনো অবনতি ঘটে। সবশেষ সিসিইউতে নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন তিনি। বেগম জিয়ার শারীরিক অবস্থা জানতে দিনভর হাসপাতালের সামনে ভিড় করে নেতাকর্মী ও সাধারণ মানুষ। বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা খোঁজ নিতে হাসপাতালে ছুটে যান বিএনপি সহ অন্য দলের নেতারাও। তারা জানান বেগম জিয়ার শারীরিক পরীক্ষা নিরীক্ষা চলমান রয়েছে। আমাদের দলের নেতাকর্মী এবং যারা শুভাকাঙ্ক্ষী রয়েছেন তাদেরকে অনুরোধ করব, আপনারা এই হাসপাতালের সামনে ভিড় না করে আপনাদের নিজ নিজ জায়গায়, মসজিদে, বাসায়, সেখানে আপনারা দোয়া করুন। গত কয়েকবারের মতো যেরকম তিনি খুবই ক্রিটিক্যাল অবস্থা থেকেও আবার ফিরে এসছেন, উনি ক্রিটিক্যাল অবস্থা থেকে স্টেবল হয়েছেন, ভবিষ্যতের জন্য দোয়া করবেন। বেগম জিয়া আবার সুস্থ হয়ে আমাদের মাঝে ফেরত আসুক এই প্রার্থনা করে। বেগম জিয়াকে দেখতে ও তার স্বাস্থ্যের খোঁজ খবর নিতে হাসপাতালে যান এনসিপির নেতারা। বেরিয়ে যাওয়ার সময় এনসিপি নেতারা খালেদা জিয়ার আরোগ্য কামনায় দোয়া চান। দল মত সবকিছুর ঊর্ধ্বে উঠেই সব সময় ফাইট করেছেন, সহনশীলতার প্রতীক ছিলেন। আমরা এই মুহূর্তে চাবো যে সবাই দল মতের ঊর্ধ্বে উঠে, রাজনীতির ঊর্ধ্বে উঠে ওনার দ্রুত আরোগ্যের জন্য সকলে দোয়া করবেন। যার কারণে ওনার আজকে এই পরিণতি হয়েছে, অত্যাচারের মধ্যে দিয়ে গিয়েছেন। আমার মনে হয় আল্লাহ ওনাকে হাসিনার ফাঁসি দেখা পর্যন্ত ওনাকে যেন আল্লাহ বাঁচিয়ে রাখেন। রাজধানীর এভারকেয়ার হাসপাতালের সিসিইউতে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার হঠাৎ অবনতি ঘটে শুক্রবার রাতে। গভীর রাতেই তাকে দেখতে হাসপাতালে ছুটে যান সরকারি উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল, বিএনপি মহাসচিব ও দলের স্থায়ী কমিটির সদস্য সহ রাজনৈতিক নেতারা। লন্ডন থেকে মায়ের শারীরিক অবস্থার খোঁজ খবর রাখছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ইফতেখার রেজা, এনডিভি নিউজ, ঢাকা। মায়ের কাছে যাবার আকাঙ্ক্ষা থাকলেও রাজনৈতিক বাস্তবতায় এটি একক সিদ্ধান্তের বিষয় নয় বলে জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ফেসবুক স্ট্যাটাসে মায়ের রোগ মুক্তির জন্য দোয়া চেয়ে তারেক রহমান জানান, গুরুতর অসুস্থ বেগম খালেদা জিয়া হাসপাতালের নিবিড় পরিচর্যায় রয়েছেন। তার রোগ মুক্তির জন্য দেশ জুড়ে দলমত নির্বিশেষে সবাই দোয়া করছেন বলেও উল্লেখ করেন তিনি। স্ট্যাটাসে আরও বলেন, রাজনৈতিক পরিস্থিতি অনুকূলে এলেই স্বদেশ প্রত্যাবর্তনের দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটবে বলে আশাবাদী তারেক রহমানের পরিবার। জেলে বন্দি অবস্থায় বেগম খালেদা জিয়াকে স্লো পয়জনিং করে মৃত্যুর দিকে ঠেলে দেওয়া হয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। রাজধানীর পুরানা পল্টনে ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন আয়োজিত আলোকচিত্র প্রদর্শনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে মির্জা আব্বাস বলেন, বেগম জিয়ার অসুস্থতা স্বাভাবিক নয়। এ সময় তিনি দেশবাসীর কাছে খালেদা জিয়ার সুস্থতায় দোয়া চান। এদিকে শাহজাহানপুরে গণসংযোগ করেন তিনি। গণমিছিল ও সমাবেশে অংশ নিয়ে মির্জা আব্বাস বলেন, ভোটের জন্য একটি দল দাড়ি টুপি মাথায় রেখে সুন্নতের খেলাপ করে ভোট চাইছে। তিনি অভিযোগ করেন, ধর্মের নামে মানুষকে বিভ্রান্ত করছে দলটি। ধর্মকে বিক্রি করে, ধর্মকে বিকৃত করে একটি ভোটের জন্য, ক্ষমতায় যাওয়ার জন্য এই দেশের নিরীহ ধর্মপ্রাণ মানুষকে এরা কিভাবে বিভ্রান্ত করছে। এরা কারা? এরা মওদুদিবাদে বিশ্বাস করে। এরা দাড়ি টুপি মাথায় রেখে সুন্নতের সঙ্গে বেয়াদবি করে, সুন্নতের খেলাপ করে
ওরা ভোট পাওয়ার চেষ্টা করছে। উপদেষ্টা পরিষদের বিশেষ সভায় সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য কামনা করে দোয়া করা হয়েছে। প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে তার কার্যালয়ে উপদেষ্টা পরিষদের বিশেষ সভা অনুষ্ঠিত হয়। ধর্ম উপদেষ্টা আফম খালিদ হোসেন মোনাজাত পরিচালনা করেন। সভায় বৈদেশিক অনুদান রেগুলেশন সংশোধন অধ্যাদেশ 2025-এর খসড়া নীতিগত ও চূড়ান্তভাবে অনুমোদন দেওয়া হয়। এই সংশোধনের ফলে এনজিও নিবন্ধনের নিয়ম এবং অনুদান অবমুক্তির শর্তগুলো সহজ হয়েছে। এছাড়া পুলিশ কমিশন অধ্যাদেশ 2025-এর খসড়া উপস্থাপিত হয়েছে সভায়। বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দেশের বিভিন্ন স্থানে বিশেষ দোয়ার আয়োজন করা হয়েছে। নাটোরের নলডাঙ্গায় ডক্টর নাসির উদ্দিন তালুকদার মহাবিদ্যালয়ে নবীন শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। ব্রাহ্মণবাড়িয়ায় নবীনগরে বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি ও দ্রুত সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। উপজেলার ইব্রাহিমপুর মাদ্রাসা মাঠে বিএনপি ও সহযোগী সংগঠনের উদ্যোগে এই দোয়া মাহফিলের আয়োজন করা হয়। বগুড়ায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করে দোয়া মাহফিল করেছে জেলা যুবদল ও ছাত্রদল। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার দ্রুত রোগ মুক্তি কামনায় কিশোরগঞ্জে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। কুষ্টিয়ায় বেগম খালেদা জিয়ার সুস্থতায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহে সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা হবে জানিয়ে প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন বলেছেন, দেশে বিচ্ছিন্ন কিছু ঘটনা ঘটলেও নির্বাচনের সময় সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে কমিশন দৃঢ়প্রতিজ্ঞ। রাজধানীতে মক ভোটিং পরিদর্শন শেষে একথা বলেন তিনি। নিয়ামুল আজিজ সাদেকের রিপোর্ট। উৎসব মুখর পরিবেশ, কেন্দ্রের সামনে ভোটারদের দীর্ঘ সারি। আমি তো জানি যে সামনের ফেব্রুয়ারিতেই নির্বাচন, আমি কিন্তু অত ক্লিয়ার না যে গণভোটটা সেটা কি। একজন ভোটারের একটা ভোট দিতে কত সময় লাগবে সেটা ক্যালকুলেট করা যাবে। তাছাড়া কেন্দ্রের আদার যে ত্রুটিগুলো যদি থাকে সেটা শনাক্ত করে নিরূপণ করতে পারবে কমিশন। গণভোট বলতে কি আমি দিয়েছি না, তারপরে যাইয়া দেখি দিয়া লই। জাতীয় সংসদ নির্বাচনের আগে নিজেদের প্রস্তুতির অবস্থা পরীক্ষা করতে এমন আয়োজন করেছে ইসি। যথারীতি প্রার্থী, ভোটার, অমোচনীয় কালি, স্বচ্ছ ব্যালট বাক্স এবং নির্বাচনের রিটার্নিং পোলিং এজেন্টদের দায়িত্ব পালন করছে সবাই। সুন্দর হচ্ছে ভোট, আমার মনে হয় এই নিয়মে চললে মনে হয় ভালো হবে। আমরা আশা করছি যে জাতীয় নির্বাচনে এই ধরনের পরিস্থিতি তৈরি যাতে না হয়। যারা ক্যান্ডিডেট হবে আগামীতে জাতীয় সংসদ নির্বাচনে, তাদের মধ্যে যেন এই সৌহার্দ্যপূর্ণ অবস্থানটা থাকে। সুষ্ঠু পরিবেশের স্বার্থে ভোট কেন্দ্রের বাইরে বিপুল সংখ্যক আইন শৃঙ্খলা বাহিনী উপস্থিতি আছে। প্রস্তুতি ভোটিংয়ের পুরো কার্যক্রম পরিদর্শন শেষে সাংবাদিকদের সিইসি বলেন, আইন শৃঙ্খলা পরিস্থিতি কোনো নির্বাচনেই ত্রুটিমুক্ত ছিল না। পরিস্থিতি উত্তরণে নিবিড়ভাবে কাজ করছেন তারা। ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন তো ইমপ্রুভ করে গেছে, অনেক ইমপ্রুভ করেছে। আমরা বিভিন্ন ল এনফোর্সমেন্ট ডিপার্টমেন্টের সাথে খুব ক্লোজলি কাজ করছি। দেখেন, বাংলাদেশে আইন শৃঙ্খলা পরিস্থিতি ওয়াজ নেভার পারফেক্ট, বলে তো লাভ নাই। চুরি, ছিনতাই, মারামারি এগুলো কি আগে ছিল না? আগেও তো ছিল। ওভারঅল এনভায়রনমেন্ট ফর পুলিং, এটা আমরা ইনশিওর করবো ইনশাল্লাহ। তিনি বলেন, ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহে তফসিল ঘোষণা হবে। গণভোট নিয়ে জনগণকে জানানোর বিষয়ে সবার সহযোগিতা চান। আজকে আমরা রিয়েল টাইম অ্যাসেসমেন্টটা করবো যে এটা ভোটিংয়ে কত লাগে। দরকার হলে আমরা ভোটের সেন্টার বাড়াবো, এখানে খরচটা নট মোর ইম্পর্টেন্ট নাও। হোপফুলি আমরা যেটা আশা করছি দ্বিতীয় সপ্তাহে হবে ডিসেম্বরের। ডেটগুলো আপনারা তখন জানতে পারবেন তফসিল হলে। ত্রয়োদশ সংসদ নির্বাচন উৎসব মুখর করতে সহযোগিতায় প্রস্তুত ইউরোপীয় ইউনিয়ন। 2026 সালের নির্বাচন সুষ্ঠুভাবে করার জন্য প্রস্তুতিটা সঠিকভাবে নেওয়া খুবই গুরুত্বপূর্ণ। তারপর গণতন্ত্রের উত্তরণ এবং ক্ষমতার পালাবদলের ক্ষেত্রে এই সময়টা খুবই তাৎপর্যপূর্ণ। আমরা আন্তর্জাতিক সকল পর্যবেক্ষককে বাংলাদেশে আমন্ত্রণ জানাচ্ছি নির্বাচনটি দেখার জন্য। আমরা ইউরোপীয় ইউনিয়ন থেকে সবচেয়ে বড় একটি দল পাঠাবো। নির্বাচনের সার্বিক সহযোগিতার জন্য আমরা প্রস্তুত। বিপুল সংখ্যক গণমাধ্যমের উপস্থিতিতে কড়া নিরাপত্তা বেষ্টনীত হওয়া শান্তিপূর্ণ এমন ভোটের চিত্র দেখে আগামীতে ভালো ভোটের বিষয়ে আশাবাদী ইসি। নিয়ামুল আজিজ সাদেক, এনটিভি নিউজ, ঢাকা। ক্ষমতায় গেলে $1 ট্রিলিয়ন অর্থনীতির ঘোষণা দেবে বিএনপি। 18 মাসের মধ্যে 1.5 কোটি চাকরির নিশ্চয়তাও দিচ্ছে দলটি। আর খাতভিত্তিক অর্থনৈতিক রূপরেখা তৈরি করেছে জামায়াতে ইসলামী। 2040 সালের মধ্যে
ট্রিলিয়ন ডলার প্লাস অর্থনীতির চিন্তা করছে তারা। অর্থনৈতিক সম্মেলনে এমন প্রস্তাবনা তুলে ধরে রাজনৈতিক দলগুলো। ওবায়দুল্লাহ মামুনের রিপোর্ট। দেশের আর্থিক খাতের সুষ্ঠু ব্যবস্থাপনা, নীতি নির্ধারণ ও সামগ্রিক অর্থনৈতিক অগ্রগতির বিভিন্ন দিক নিয়ে রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে অনুষ্ঠিত হল বাংলাদেশ অর্থনৈতিক সম্মেলন। এতে অংশ নেন আর্থিক খাতের নীতি নির্ধারক, রাজনীতিবিদ, গবেষক, উদ্যোক্তা ও ব্যবসায়ীরা। সম্মেলনে উঠে আসে আর্থিক খাতে নানা অনিয়ম, অব্যবস্থাপনা ও প্রতিবন্ধকতা। বিএনপি আগামীতে ক্যাপিটাল মার্কেটে বিশেষ গুরুত্ব দিতে চায় উল্লেখ করে দলটির সিনিয়র নেতারা বলছেন, তাদের সময়ে পুঁজিবাজার ও ব্যাংকিং খাতে কোনো কেলেঙ্কারি কিংবা ধস নামেনি। 1 কোটি জব ইজ নট এ পলিটিক্যাল স্টেটমেন্ট। আমরা কিন্তু ওয়ার্কআউট করেছি কোন সেক্টরে, কোন সেক্টর থেকে কত এমপ্লয়মেন্ট হবে, এর বিপরীতে বিনিয়োগ কী করতে হবে সেটাও আমরা ওয়ার্কআউট করেছি। তাদের যে ইন্ডাস্ট্রিগুলো আছে, তাদের যে শিল্প কলকারখানা আছে, সেগুলোতে যে হাজার হাজার মানুষ কাজ করছে, সেগুলো বন্ধ করে দিয়ে যে 14 লক্ষ বেকার হয়ে গেছে শুনলাম কিছুক্ষণ আগে, তারা যাবে কোথায়? এই বেকারত্বটা আমরা সৃষ্টি করছি কেন? জামায়াতে ইসলামীর আমিরের দাবি, তার দল ন্যায্যতা ভিত্তিক অর্থনীতি চায়। আগামী 15 বছরে তাদের অর্থনৈতিক রূপরেখাও তুলে ধরেন তিনি। সার্টিফিকেট প্রোডাকশনের এডুকেশন নয়, প্রফেশনাল এডুকেশন দিতে হবে। প্রত্যেকটি মানুষ হবে এক একটা রিসোর্স পার্সন। একজন কৃষক হলে সেও হবে একজন স্কিল কৃষক। আমরা দুর্নীতির পাতা অথবা ডাল ধরে টান দিই, কিন্তু মূল যে জায়গাতে রয়ে যায়, জাস্টিস এভরিহোয়ার ফর এভরিওয়ান। অতীতে রাজনৈতিক প্রভাবে সংকটে পড়েছে ব্যাংক খাত। ভবিষ্যতে রাজনৈতিক হস্তক্ষেপ বন্ধ করে বাংলাদেশ ব্যাংকে স্বায়ত্তশাসন নিশ্চিত করা প্রয়োজন বলে মন্তব্য করেছেন বাংলাদেশ ব্যাংক গভর্নর। আমরা 14টা ব্যাংকের বোর্ড ভেঙে সেখানে সুশাসন প্রতিষ্ঠার চেষ্টা করেছি এবং রেজাল্ট আমরা পাচ্ছি। আমরা যদি দেখি ইসলামী ব্যাংকের যে দুরবস্থা ছিল, সেখান থেকে ইসলামী ব্যাংক আজকে কোথায় ঘুরে দাঁড়িয়েছে। আমরা ইসলামী ব্যাংকে 10,000 কোটি টাকা লোন দিয়েছিলাম, তারা সেই লোনটা 10,000 কোটি টাকা ফেরত দিয়ে দিয়েছে। কিসের বদলতে? গুড পারফরমেন্স, গুড গভর্নেন্স, আর তো কিছু না। সম্মেলনে নিজ নিজ দলের অর্থনৈতিক রূপরেখা তুলে ধরে এনসিপি ও গণসংহতি আন্দোলন। ওবায়দুল্লাহ মামুন, এনটিভি নিউজ, ঢাকা। চুয়াডাঙ্গার জীবননগর উপজেলায় গয়েশপুর সীমান্তে ভারতের অভ্যন্তরে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এর গুলিতে শহীদ হোসেন নামে এক বাংলাদেশি নাগরিক নিহত হয়েছে বলে খবর পাওয়া গেছে। বিকেলে সীমান্তে 70 নম্বর মেইন পিলার থেকে 200 গজ ভারতের অভ্যন্তরে এই গুলি বর্ষণের ঘটনা হয়। শহীদ হোসেন উপজেলার গয়েশপুর গ্রামের লস্করানির ছেলে। জীবননগর উপজেলার গয়েশপুর গ্রামের বাসিন্দা সাইফুল ইসলাম জানান, শহীদ একজন কৃষি শ্রমিক। আজ সকালে সীমান্তবর্তী এলাকার একটি মাঠে ভুট্টা খেতে শ্রমিক হিসেবে কাজ করতে যান। বস্তা ভর্তি ঘাস নিয়ে বাড়ি ফিরছিলেন তিনি। বস্তার ভেতরে মাদক আছে সন্দেহে বিএসএফ গুলি ছুড়লে শহীদ হোসেন মারা যায়। এরপর বিএসএফ তার মরদেহ ভারতের অভ্যন্তরে একটি হাসপাতালের মর্গে নিয়ে যায়। লাশটি হাসপাতালের মর্গে আছে। বর্তমান বিশ্ব বাণিজ্যে খাদ্যশস্যকে রাজনৈতিক অস্ত্র হিসেবে ব্যবহার করা হচ্ছে, তাই যে সরকারি ক্ষমতায় আসুক তাদের প্রধান কাজ হওয়া উচিত দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা। সকালে রাজধানীর সিরডাপে আয়োজিত কৃষি ও খাদ্যে রাজনৈতিক অঙ্গীকার শীর্ষক 4 দিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে সব কথা বলেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তিনি জানান, বর্তমান সরকার খাদ্য নিরাপত্তা নিশ্চিতের পাশাপাশি রপ্তানির সক্ষমতা বাড়াতে বিভিন্ন দেশের সঙ্গে আলোচনা করছে। এ সময় তিনি প্রান্তিক কৃষকদের সঠিক মূল্যায়নে সরকারের বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরেন। অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, কৃষি খাতে সুপরিকল্পিত বিনিয়োগের মাধ্যমে বাংলাদেশকে সম্পূর্ণ স্বাবলম্বী করা সম্ভব। তবে দেশের খাদ্য নিরাপত্তার ক্ষেত্রে বড় চ্যালেঞ্জ সাপ্লাই চেইনের অব্যবস্থাপনা। অ্যাগ্রেসিভলি সেই জায়গায় যেতে হবে যেখানে আমি আমার পুরো দেশের সবাইকে তো আমি খাবার ইনশিওর করব এই লিমিটেড অ্যামাউন্ট অফ ল্যান্ডের মধ্যেই, প্লাস আমার এক্সপোর্ট করতে হবে। এই জায়গায় আমাদের যেতে হবে। এটা এই গভর্নমেন্ট যদি না পারে আর একটা গভর্নমেন্ট আসুক, যেই আসুক, ওইটায় যাওয়ার জন্য আমার যা পলিসি আমার সেটা ইনশিওর করতে হবে। যেটা ভয়াবহ রূপ হয় যে আমার মার্জিনাল যারা ফার্মার আছেন তারা এফেক্টেড হন, তারা আর দামটা পান না। আমাদের ওই স্বয়ংসম্পূর্ণ হতে হবে এবং অ্যাট দ্য সেম টাইম তাকেও আমার প্রোটেকশন দিতে হবে। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সারা দেশে প্রচারণায় ব্যস্ত সময় পার করেছেন বিএনপির প্রার্থীরা। নোয়াখালীর চাটখিল ও সোনাইমুড়ি
1 আসনে নির্বাচনী জনসভা করেছেন বিএনপির প্রার্থী ব্যারিস্টার AM মাহবুবউদ্দিন খোকন। কুষ্টিয়া 3 আসনে বিএনপির প্রার্থী প্রকৌশলী জাকির হোসেন সরকার নির্বাচনী শোভাযাত্রা করেছেন। বাগেরহাট 2 আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী লায়ন ডক্টর শেখ ফরিদুল ইসলাম উঠান বৈঠক করেছেন। নেত্রকোনার কলমাকান্দা উপজেলায় কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। প্রধান অতিথি ছিলেন নেত্রকোনা 1 আসনের বিএনপি প্রার্থী ব্যারিস্টার কায়সার কামাল। যশোর 1 আসনে মফিকুল হাসান তৃপ্তির মনোনয়ন পরিবর্তনের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে বিএনপি একাংশের নেতাকর্মীরা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের এমিরেটাস অধ্যাপক প্রখ্যাত কথা সাহিত্যিক ও প্রাবন্ধিক সৈয়দ মঞ্জুরুল ইসলামকে নিয়ে রাজধানীতে অনুষ্ঠিত হল স্মরণ সভা। বাংলা একাডেমির আব্দুল করিম সাহিত্য বিশারদ মিলনায়তনে পেন বাংলাদেশের আয়োজনে অনুষ্ঠিত এই সভায় তার সহকর্মী, আত্মীয়, গুণগ্রাহী ও শুভাকাঙ্ক্ষীরা তুলে ধরেন তার সাথে জড়িত জীবনের নানা স্মৃতি। বক্তারা বলেন, মননশীলতা, মানবিক মূল্যবোধ ও সৃজনশীলতার মাধ্যমে তিনি বাংলা সাহিত্যকে সমৃদ্ধ করেছেন। আগামী প্রজন্মকে তার পথ অনুসরণের আহ্বানও জানান তিনি। অনুষ্ঠানে উন্মোচন করা হয় স্মারকগ্রন্থ প্রেম ও প্রার্থনায় সৈয়দ মঞ্জুরুল ইসলাম। বিশ্ববাজারে স্বর্ণের দাম 2 সপ্তাহের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভ আগামী মাসে নীতি সুদ হার কমাতে পারে এমন আশায় বিনিয়োগকারীরা স্বর্ণে বিনিয়োগ বাড়িয়েছেন, যে কারণে দাম বাড়ছে স্বর্ণের। বার্তা সংস্থা রয়টার্স জানায়, স্পট মার্কেটে শুক্রবার স্বর্ণের দাম 0.4% বৃদ্ধি পেয়ে আউন্স প্রতি $1,174.15 উঠেছে। 14 নভেম্বরের পর এটাই স্বর্ণের সর্বোচ্চ দর। সাপ্তাহিক হিসেবে দাম বেড়েছে 2.7%। বিশ্ববাজারে স্বর্ণের দাম বাড়লে দেশেও তার প্রভাব পড়ে। বর্তমানে দেশে 12 ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম কমে 2,08,167 টাকা। গত অক্টোবরে স্বর্ণের দর 2,17,000 টাকায় উঠেছিল, যা দেশের ইতিহাসের সর্বোচ্চ দর। এই ছিল রাতের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvpt.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজে। রাত 1টায় মধ্যরাতের খবর দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।